কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে এবং সেই দামামা বেজে যাওয়ার কারণেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্যু প্রস্তুত করে ফেলছে। কিভাবে এক দল তাদের বিরোধীদের বিরুদ্ধে সেই ইস্যুকে কাজে লাগিয়ে প্রচার শুরু করবে সেই বিষয়টি তৈরি হয়ে যাচ্ছে এবং তার নজিরও আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেখান থেকেই এই স্লোগানগুলো তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি ইস্যুগুলোও তৈরি করে দিচ্ছে এক একটি রাজনৈতিক দল। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। একদিকে সন্দেশখালী, সেখানে ইডিরা বেশ কিছু তদন্তকারী আধিকারিক আক্রান্ত হয়েছেন। অন্যদিকে পুরুলিয়ায় তিনজন সাধু, তাদের ওপরেও হামলা হয়েছে। এই দুটি ঘটনায় নিয়ে তার প্রশ্ন, বাংলায় কেন্দ্রীয় সরকারের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন যারা তদন্ত করছেন তাদের ওপরেও হামলা হয়, এমনকি সাধুরাও নিরাপদ নন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের পক্ষ থেকে একদিকে যেমন বলা হচ্ছে যে এই যে ইডি সিবিআই তা রাজনৈতিক প্রতিহিংসা, সেই কারণেই তাদেরকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে এই যে সাধুদের বিরুদ্ধে কথা, সেক্ষেত্রে প্রশাসন কী পদক্ষেপ করেছে সেটা বলার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি শাসিত বিভিন্ন রাজ্যে নারী নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলি নিয়েও তারা আক্রমণ করছে। আর এরই মধ্যে বিজেপি বিরোধী যে জোট গত বছর তৈরি হয়েছিল, সেই ইন্ডিয়া জোট, আজকে তাদের একটি ভার্চুয়াল মিট ছিল, যে ভার্চুয়াল মিটে অবশ্য দেখতে পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসকে। কিন্তু তাহলে কিভাবে হতে চলেছে এই ইন্ডিয়া জোট, কতটা দানা বাঁধবে গোটা দেশে বিজেপি বিরোধী লড়াইয়ে? আগামীকাল মণিপুর থেকে রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করতে চলেছেন, যে ন্যায়যাত্রা আমাদের রাজ্যের ওপর দিয়েও যাবে। সেই ন্যায়যাত্রার আগে এই বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা কি চূড়ান্ত হবে? ভারত জোড়ো ন্যায়যাত্রা যখন যাবে তখন কংগ্রেসের বার্তা কি থাকবে এ রাজ্যে? এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের বাংলা বলছেন মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ চক্রবর্তী, রাজ্য বিজেপির মুখপাত্র নারায়ণ চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। রয়েছেন মিল্টন রশিদ, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মিল্টন রশিদ। রয়েছেন আসাদুল্লাহ গায়েন, সিপিএমের মুখপাত্র আসাদুল্লাহ গায়েন। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, কিন্তু যে পুরুলিয়ায় সাধুরা গিয়ে আক্রান্ত হয়েছেন, ঠিক কি ঘটেছিল ঘটনাটা এবং তার প্রেক্ষিতে কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, আমরা শোনাব দর্শকদের। পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনায় তুমুল রাজনৈতিক তরজা, সাধুদের ওপর হামলা, তাই ঘটনাকে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। শুক্রবার রাত থেকেই ঝাঁপিয়ে পড়ে বিজেপি আইটি সেল। সামনে ভোট, তাই সাধু নিগ্রহের ঘটনাকে হাতিয়ার করে শুরু থেকেই মেরুকরণের রাজনীতিতে বিজেপি। শুক্রবার রাত থেকেই একের পর এক পোস্ট, কখনো বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কখনো বা जगत प्रकाश नड्डा। हिंदू साधुओं को मारने पीटने की, उनकी हत्या तक करने का भी प्रयास किया गया। इस तरह की घटनाएं सामने आई और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रहे। मीडिया के मित्रों ने जब ये बात को उठाया तब जाकर अब ये थोड़ी कार्रवाई की। सवाल ये खड़ा होता है कि तुष्टीकरण की राजनीति पश्चिम बंगाल को कहां लेकर जा रही और आखिरकार ये हिंदू विरोधी सोच क्यों? শুক্রবার ঠিক কি ঘটে পুরুলিয়ায়? পুরুলিয়া জেলা পুলিশের বিবৃতি, ভাষাগত সমস্যার কারণেই গোলমালের সূত্রপাত। সাধুদের কথায় ভয় পেয়ে যায় 3 নাবালিকা। এরপরই স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। 3 সাধুর ওপর চড়াও হন স্থানীয়রা। ভাঙচুর করা হয় সাধুদের গাড়ি। পুলিশের বয়ানেও রাজনৈতিক শোরগোল থামেনি। এক্স হ্যান্ডেলে ফের সরব হন বিজেপির একাধিক নেতৃত্ব। দলের জাতীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও চড়াশুড়ি আক্রমণ করেন। ধর্ষক ভাড়া করে আইটি সেল চালাচ্ছে বিজেপিকে পাল্টা নিশানা করে তৃণমূল। আক্রান্ত সাধুরা কি বলছেন? हम तो कोई जानकारी नहीं, हमने फिर भी कहा पब्लिक से, साहब कोई पुलिस के लिए बुला दो। अगर पुलिस 2 मिनट या 5 मिनट नहीं पहुंचती तो हमको जान से ही मार दी थी पब्लिक। आपने कोई एफआईआर या कुछ लिखे हैं? नहीं। अब सर अनजाने में किस पर एफआईआर करें?
आपको कुछ करना का इच्छा है, इरादा कुछ है? हमारा कोई इरादा नहीं साहब। आप चाहते हैं कि इसका छानबीन हो? अब छानबीन क्या होगी, जो होना था वो हो गया। हो सकता है हमारा कोई ऐसा पाप उदय हुआ। ইতিমধ্যেই ঘটনায় 12 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। কলকাতা টিভি। আপনারা শুনলেন রাজনৈতিক দলের যে যে অভিযোগ করা হচ্ছে যে এই সাধুদের ওপর হামলা করা হয়েছে, যেখানে সাধুরা কিন্তু তারা কোনো রকমভাবে কোনো অভিযোগ জানাতে চাননি। তবে তারা বলছেন যে পুলিশ যদি দেরিতে আসতো তাহলে হয়তো তারা আর জীবিত থাকতেন না। আমি প্রথমে আসবো নারায়ণ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির মুখপাত্রর কাছে। যেখানে সাধুরা এই কথা বলছেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি বলছেন যে এখানে সাধুরাও নিরাপদ নন। কি বলবেন? ঘটনাটা একটু প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এখন কোথায় গেছে। আপনাদের একটা পুরনো ঘটনা স্মরণ করিয়ে দিই যে পালঘরে যখন দুজন সাধুসহ 3 জনকে হত্যা করা হলো, তার কিছুদিন বাদেই কিন্তু সেখানকার মিলিজুলি উদ্ধব ঠাকরে সরকারের পতন হয়েছিল। এখন পশ্চিমবঙ্গ সরকার কিভাবে অ্যাক্ট করে তার উপরে অনেক কিছু নির্ভর করবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে যে আমাদের রাজ্যে এমনকি সাধুরাও নিরাপদ নয়। কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর? এই অনুরাগ ঠাকুরের যে সন্দেশখালী সহ সব মিলিয়ে এ রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে অনুরাগ ঠাকুর একগুচ্ছ অভিযোগ করেছেন। কি বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর আমরা একবার শোনাবো দর্শকদের। कानून पश्चिम बंगाल में कानून व्यवस्था चरमरा गई है। जो जनता की भलाई के लिए पैसा आता है उसकी पाई पाई को खाने का पक्का इंतजाम किया जाता है। आखिरकार देश का पैसा, देश की जनता का पैसा अगर उसका हिसाब लेने का नाम आए तो भ्रष्टाचारियों को संरक्षण देने का काम, शेल्टर देने का काम पश्चिम बंगाल की सरकार क्यों करती है? अगर लूटने वालों के खिलाफ कार्रवाई की जाए तो उन्हीं अधिकारियों के खिलाफ इनके गुंडे, इनके अधिकारी, इनके कार्यकर्ता टूट पड़ते हैं, मारते हैं। ये देश में कहीं नहीं होता, पश्चिम बंगाल में होता है। ये कैसी परिस्थिति खड़ी हो गई? लॉ एंड ऑर्डर की एक भयंकर समस्या यहाँ पर है। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস তার বক্তব্য দিয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনবো। কিন্তু তার আগে বাকি যে বিরোধীরা রয়েছে কংগ্রেস এবং সিপিএম, তারা রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে বিজেপির সঙ্গে কি একমত? শুনবো তাদের বক্তব্য। মিল্টন রশিদ। দেখুন, বিজেপি কি বলছে পশ্চিমবঙ্গের ব্যাপারে সেটা আমাদের ভাবার বিচার্য বিষয়ই নয়। আমরা পশ্চিমবঙ্গের মানুষ অনেক দিন থেকেই লক্ষ্য করছি যে এই রাজ্য সরকার মানুষের গণতন্ত্র লুণ্ঠন করেছে এবং একটা শ্রেণীর হাতে অস্ত্র তুলে দিয়ে সমস্ত দুষ্কৃতীদেরকে এত সাহস জুগিয়েছে যে সাধু বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, ডিএ আন্দোলনকারী বলেন, এসএসসি আন্দোলনকারী বলেন, টেট আন্দোলনকারী বলেন, সকলেই কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যিনি কেন্দ্রের বিজেপির মন্ত্রী আজকে বলছেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে, বাস্তব তো। উনি বলছেন শুধুমাত্র আইন শৃঙ্খলা শেষ হয়ে গেলে, অর্থাৎ আপনি বিজেপির সঙ্গে একমত? আইন শৃঙ্খলা শেষ হয়ে গেলে ভারতবর্ষের সরকারের কাজ কি, সংবিধানের কাজ কি? ওই যে দেখলাম সন্দেশখালী থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাপারে বিজেপি নীরব কেন? আইন শৃঙ্খলা যেখানে শেষ হয় কাকে শুরু করতে হয় সেখান থেকে? ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের সরকার কেন চুপচাপ থাকছে? দেখা যাক। আমরা বুঝলাম কংগ্রেস বিজেপির সঙ্গে এই বিষয়ে একমত। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি বলছেন, একদিকে সন্দেশখালী, অন্যদিকে পুরুলিয়ার 3 সাধুর ওপর হামলা। দুটি ঘটনাতেই রাজ্যের আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে সে বিষয়ে তিনি তোপ দেখেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং সেই বক্তব্যেরই কার্যত প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি কংগ্রেস মুখপাত্রের কাছ থেকে। আসবো সিপিএম এর মুখপাত্র আসাদুল্লাহ গায়েনের কাছে। বলুন আসাদুল্লাহ গায়েন সাহেব। হ্যাঁ, অনুরাগ ঠাকুরকে আমরা অনেক দিন আগেই চিনি। উনি তোপ দাগলেন নাকি তোপ মারলেন কিছু, উনিই তো বলেছিলেন যে গুলি মারো সালোকো। তো ওনার মুখে আইন শৃঙ্খলার বুলি মানায় না। পশ্চিমবঙ্গে যা চলছে দীর্ঘদিন ধরেই চলছে, আজকে সাধু বলে কোনো কথা না, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আজকে সরকারটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ যারা আছে তারা মনে করছে এটা আমাদের সরকার, তারা নির্বিঘ্নে তারা কাজ করে যাচ্ছে, এবং কোনো ঘটনা হলে সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে, তাকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে, এবং সাধারণ জনগণ, শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ বিভিন্ন লড়াই আন্দোলনের প্রশ্নে পুলিশ তাদের পাশে থাকছে না। সেখানে আক্রমণকারীদের পক্ষেই পুলিশ কাজ করছে, এবং শুধু একটা ঘটনা নয়, বহু ঘটনা। আপনি সন্দেশখালীতে তো আপনারা যারা নতুন করে কিছু নিয়ে আলোচনায় আসবে, মানে এমন কোনো এলাকা নেই যে তৃণমূলের দাদাগিরি নেই, এবং পুলিশ তার কথায় চলে। পুলিশ আইনের শাসন মেনে সেখানে চলছে না। এফআইআর করতে গেলে এফআইআর নিচ্ছে না, সাধারণ ডায়েরি নেয় না। এই তো অবস্থা। দেখা যাক সাধুদের উপরে আজকে যে আলোচনা চলছে সেটা তো বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আসলে অনুরাগ ঠাকুরের কীর্তিকলাপ তো সবাই জানে। সিপিএম এখনই বললেন যে গুলি মারো স্লোগানে স্রষ্টা অনুরাগ ঠাকুর, তিনি এসে ধর্মের কথা শোনাচ্ছেন। তার চোরের মুখে ধর্মের কথা কতটা মানায় সেটা মানুষ বিচার করবে। আমি শুধু একটা কথা বলতে পারি যে কিছু লোকের কাজ হলো কি করে এই রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তার রিপোর্টে বলছে কলকাতা শহর হলো সবচেয়ে নিরাপদ। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যারা আমাদের পেছনে সবসময় লেগেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, তারা যে থানার 3টে থানার ভারতবর্ষের শ্রেষ্ঠ থানা বলছে, তার মধ্যে বাংলার শ্রীরামপুর থানা আছে। তারপরেও তিনি এসে এখানে বলছেন সন্দেশখালীতে 7 দিনের কথা বলছেন, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, প্রসেস চলছে, ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার পুরুলিয়াতে একটা গ্রামবাসীদের সঙ্গে ভাষাগত সমস্যার জন্য সেখানে 3 জন সাধুর সাথে একটা গণ্ডগোল হয়েছিল। এখন এই আইটি সেলের কর্তা একটা অমিত মালব্য বলে আছেন, উনি ধর্ষকদের দিয়ে ওনার আইটি সেল চালান। মানে উনি কোনোদিন ওই লখিমপুরও দেখতে পান না, হাতরসও দেখতে পান না, উন্নাও দেখতে পান না, অনুরাগ ঠাকুরও দেখতে পায় না, উনিও দেখতে পান না। ওনাদের যে কীর্তিকলাপ দেশ জুড়ে, ওনাদের যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত সরকার আছে, তারা তাদের যে ব্যর্থতা বা তাদের যে রেপের আসামি তার বাবাকে মার্ডার করে দিল, তার বাড়ির সাক্ষীকে মার্ডার করে দিল, সেগুলো ওরা বলতে চায় না। আর সিপিএম কাছে কি বলবো বলুন, যাদের পার্টিতে হাত কাটা দিলীপ আর হুব্বা শ্যামল আর তপন শুকুর আর সুশান্ত ঘোষ, যাদের পার্টির সম্পদ, তারা আজকে এই ধরনের। একসময় জ্যোতি বোস বলতো কংগ্রেসকে যে এটা গান্ধীজি নেতাজির কংগ্রেস নয়, এটা হাত কাটা পা কাটা কান কাটাদের কংগ্রেস। এখন সেই সিপিএমের সঙ্গে কংগ্রেস আজকে হাত মিলিয়েছে। আমাদের তো সমালোচনা করতে হবে, তবে আমরা বাংলায় এইটুকু বুঝেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাংলায় এগিয়ে যাবে। ওরা যতই চেষ্টা করুক এটাকে কিছু করতে পারবে না। আসবো বিজেপির কাছে। যে বিজেপির পক্ষ থেকে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, 2019 সালের আমরা জানি কাশ্মীরের যে পদক্ষেপটা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, 370 ধারা প্রত্যাহার করে সেখানে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে পুরো আইন শৃঙ্খলার বিষয়টি দেখছে। সেখানে 2019-এর পর 2022-এর 6 এপ্রিল পর্যন্ত কাশ্মীর পুলিশের যে ডেটা, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 87 জন সাধারণ নাগরিক, 99 জন নিরাপত্তারক্ষী পুলিশের ডেটায়, সরকারি ডেটায় মারা গেছেন 2019 থেকে 2022-এর মধ্যে, মানে 100-200। তো এই 200 লোক শুধুমাত্র এই জঙ্গি হামলায় এবং সাধারণ নাগরিক এবং পুলিশ মারা গেছে। এই বাকি 2 বছরে আরও খানিকটা বেড়েছে সন্দেহ নেই, কারণ আজকেও একটা হয়েছে, গত পরশু দিনও হয়েছে, কাশ্মীরে এই ঘটনাটা ঘটছে। তা সেখানে আইন শৃঙ্খলার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না, হাথরাস উন্নাও নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না। মধ্যপ্রদেশে দলিতদের মুখে প্রস্রাব করে দিচ্ছেন একজন ভারতীয় জনতা পার্টির নেতা, তারপরে ক্ষমা চাইছেন। হ্যাঁ, তো গরু মেরে জুতো দান করলে কি হয় আমি জানি না, সেটা মানে সেই বিষয়ে কেন বিজেপি কোনো কিছু বলছে না? নারায়ণ চক্রবর্তী।
আমাকে পশ্চিমবঙ্গের মুশকিল হচ্ছে কি, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে বললেই লোকে উত্তরপ্রদেশ চলে যায়, কাশ্মীর চলে যায়, হয়তো এরপরে চীন আমেরিকাও চলে না যায়। না, চীন যাচ্ছে না, তার কারণ প্রশ্নটা হচ্ছে হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি আসলে আমাকে একটা অত্যন্ত সোনার বাংলা হবে বলা হচ্ছে, তো তা সেই সোনার বাংলার যে মানে যে নমুনাটা আমরা আগে দেখতে পাচ্ছি, তো মডেল সোনার বাংলাটা কাশ্মীরেও রয়েছে, মডেল সোনার বাংলাটা উত্তরপ্রদেশে রয়েছে, তার চিত্রটা সেই জন্য আপনার কাছে জানতে চাইছি। আমাকে তার জবাবটা দেওয়ার যে সুযোগ দিতে হবে, হ্যাঁ, তাহলে বলুন, আমি বলুন। জবাবটা দিতে পারবো। হ্যাঁ, বলুন। জবাবটা যে প্রথম কথা হচ্ছে যে কোথায় কি হচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে কি হচ্ছে। অবশ্যই। আমাদের যে সরকারি বৈশ্যানরবাবু আছেন সরকার পক্ষের, তাছাড়া আমাদের যে বিরোধীরা তিনজন এখানে আছি, তারা কিন্তু পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সে বিষয়ে সকলেই একমত। এখানে বিজেপির যে বক্তব্য, আমি সেইটা রাখছি যে আইন শৃঙ্খলা আপনাকে কিন্তু মানতে হবে যে আমরা যেহেতু একটা রেসপন্সিবল পার্টি এবং কেন্দ্রে আমাদের শাসন আছে, সেই জায়গা থেকে রাজ্য যে আইন শৃঙ্খলা সেটা কিন্তু স্টেট সাবজেক্ট। কাশ্মীরে যেটা হয়েছিল, আমাকে বলতে দিন, আপনি হ্যাঁ, যখন বলুন, আমি প্রশ্নটা তুলেছেন। বাধা দিচ্ছি না, আমি কাশ্মীরে যেটা হয়েছিল সেখানে বাইরে থেকে বিদেশি অনুপ্রবেশ এবং সেখান থেকে মানে আমাদের সীমানার ওপার থেকে যে একটা সশস্ত্র একটা কি বলবো শক্তি একটা আর কি, হ্যাঁ। ইয়ে তোলার যে ব্যাপার ছিল, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সেভাবে দেখা যায়নি, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা, এইসব যে শাসক দল তারা হচ্ছে নবীন চোর প্রবীণ চোর, নবীন প্রবীণ এইসব নিয়ে বলছে। তাদের বক্তব্য হচ্ছে যে ইডি সিবিআই দুটোই নাকি রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ইডি কিন্তু কোনো রকম আইন শৃঙ্খলা নয়, তারা খালি অর্থনৈতিক যে দুর্নীতি সেটার বিষয়ে তদন্ত করে এবং এই তদন্তটা কিন্তু কেন্দ্রীয় সরকারের আন্ডারে বা রিপোর্ট টু কেন্দ্রীয় সরকার নয়, আদালতের নির্দেশে হচ্ছে এবং আদালতের তত্ত্বাবধানে হচ্ছে। দেখা যাক আপনার প্রশ্নের কি উত্তর রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, আমরা শুনবো সেই উত্তর। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একগুচ্ছ অভিযোগ করা হয়েছিল, উত্তর শুনবো তার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তো ওনার প্রশ্নটা কি সেটাই আমি ঠিক মনে করতে পারছি না, তবে বিজেপির যিনি এসছেন দিল্লি থেকে, তিনি যে বাংলায় এসে বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন এটা বাংলার মানুষ বুঝেছে, এবং যার জন্য উনি যে ধরনের মন্তব্য করলেন, যে ধরনের কথা বললেন, তাতে একটা প্ররোচনা সবসময় দেবার উনি চেষ্টা করছেন। এই প্ররোচনা উনি দিল্লিতেও দিয়েছিলেন যখন। আচ্ছা, আমাকে একটা সোজা কথা বলুন তো, যে এত কথা বলা হচ্ছে যে পশ্চিম বাংলাকে সম্পর্কে, পশ্চিমবাংলায় কি কাউকে এনকাউন্টার করে মারা হয়? পশ্চিমবাংলায় কি কোনো জেনোসাইড হয়েছে তৃণমূল আসার পরে? পশ্চিমবাংলায় যেরকম আমরা নানুরে দেখেছিলাম, যেরকম আমরা নন্দীগ্রামে দেখেছিলাম, যেরকম আমরা নেতাইতে দেখেছিলাম, এই যে এত বড় বড় গণহত্যা বামফ্রন্টের সময় সংগঠিত হয়েছিল, তখন তো মমতা ব্যানার্জি ছাড়া তো ভারতবর্ষের কেউ আমাদের শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভায় গুলি করে মারা হয় ভোটের দিনে। এটাই প্রবলেম। আপনারা বলতে পারবেন না, আপনার টার্মে বলে দেবেন যে এই গণহত্যা, আমি যে গণহত্যাগুলোর এতগুলো নাম বললাম, ছোট আঙ্গারিয়া, নানু, পঞ্চায়েত নির্বাচনে যে মানুষের মৃত্যু হয়েছে সেটা তো মুখ্যমন্ত্রী অস্বীকার করেননি। তৃণমূল কংগ্রেসেরও কিছু মানে কর্মী, তাদেরও মৃত্যু হয়েছিল নির্বাচনের সময় মৃত্যু হয়েছে, আমাদের দলের কর্মীদেরও মৃত্যু হয়েছে। অবশ্যই। তার সঙ্গে আপনি তার সঙ্গে গণহত্যাকে আপনি তুলে, যেখানে পুলিশ গুলি করে মারছে, পুলিশ অ্যাসাসিনেট করলো নন্দীগ্রামে 7ই মার্চ 2007 সালে। একটা খুন আর একসঙ্গে 100টা খুন, একটা করে আপনারা বদনাম করার জন্য বলুন, সবাই মিলে চেষ্টা করুন, কোরাস হয়ে চিৎকার করবেন। আসছি, আমি কংগ্রেসের বক্তব্যটা শুনে নি। আপনাদের সুনাম একটা জায়গায় করতে হবে,
চুরিতে আপনারা 1 নম্বর, ইডিতে আপনারা 1 নম্বর, সিবিআই আপনারা 1 নম্বর, বালি চুরিতে আপনারা 1 নম্বর, কয়লা চুরিতে আপনারা 1 নম্বর, গরু চুরিতে আপনারা 1 নম্বর, চাকরি চুরিতে আপনারা 1 নম্বর, ডিএ চুরিতে আপনারা 1 নম্বর। এ শিকার আমরা করছি। আপনি বড় নেতা না সোনিয়া গান্ধী বড় নেতা? পশ্চিমবঙ্গের আপনি মানুষ। বড় নেতা না সোনিয়া অবশ্যই গান্ধী? সোনিয়া গান্ধী বড় না নেতা। রাহুল গান্ধী বড় নেতা? অবশ্যই সোনিয়া তাহলে গান্ধী। সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জিকে নিয়ে অবশ্যই চলছে। সোনিয়া আর গান্ধী আপনারা বড় এখানে নেতা। CPM এর পাট কিন্তু চাচ্ছেন। সোনিয়া গান্ধী আমাকে পাঠিয়েছে আপনারা এখানে। বিজেপির এজেন্টের কাজ করছেন। সোনিয়া বিজেপির এজেন্ট আমরা বিজেপির নয়। এজেন্ট কাজ শুনুন, করছেন। শুনুন, তৃণমূলকে বদনাম করা মানে বিজেপির এজেন্টের হয়ে কাজ করা। বিজেপির এজেন্ট তাওতে একটু CPM ভালো এর কথা কাছে বললেন। বিজেপি আপনারা তো করে বিজেপি দিয়েছে। করেছেন। আপনারা আপনারা বিজেপি করেছেন। এজেন্টের মতো আজকে আচরণ হয়তো করছেন। তৃণমূলের সরকার হয়েছে। আমাদের জানা আমাদের আছে। সঙ্গে জোটের আপনারা আগে তো শূন্য আমাদের বসাই। সঙ্গে জোটের এত আগে কথা বলছেন, বিধানসভায় তো আপনারা বিজেপির শূন্য। সঙ্গে একটা শূন্য তো আচ্ছা, নেই। শূন্য হলে কথা বলবো না। শূন্য হলে বিধায়ক বলি, বুঝে কথা বলি, বলছেন। বলি সাহেব। বর্তমান তো আচ্ছা, আপনার আচ্ছা, কিছু আচ্ছা, নেই। সাহেব একটা কথা, শূন্য বলে কি আমার কোনো অধিকার নেই? শূন্য বলে কি আমার বলার অধিকার নেই? শূন্য মানে যে মহাশূন্যে মানুষ- চলে যাবেন। যে মানুষ ভিখারি তার কি এবার বাঁচার অধিকার মহাশূন্যে নেই? চলে যাবেন তো আপনি। যে মানুষ ভিখারি তার কি গণতন্ত্রে শূন্য বাঁচার মানে অধিকার আপনাদের নেই? গুরুত্বপূর্ণ আজকে- প্রশ্ন। আজকে শূন্য হলে আমরা বলার শূন্য, অধিকার একদিন নেই। আপনারা গণতন্ত্রে শূন্য আপনাদের ছিলেন। কিছু এই মানুষ আপনাদের বিজেপির সামনে আসবো আজকে আসবো সিপিএম এর কাছে। মমতা ব্যানার্জি আসাদুল্লাহ গায়েন, আসাদুল্লাহ গায়েনের কাছে আসছি। সময়টা কমে যাচ্ছে তো। হ্যাঁ, আসাদুল্লাহ গায়েন। শূন্যর কথা উঠলো, শূন্য বলেই ব্রিগেডের লোক গুণে শেষ হয়নি। আর ওনারা খালি শূন্যর একটা উদাহরণ দিচ্ছেন। শূন্য কোথায়? বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, এটাই বলবেন। কিন্তু সত্যি আমরা শূন্য, এক মিনিট শূন্য বলেই শোনেন, শূন্য বলেই আমরা চাকরি চুরিতে শূন্য, কয়লা চুরিতে শূন্য, একদম। বালি চুরিতে শূন্য, তাই নাকি? ডিএ মারাতে তাই শূন্য, নাকি? তাহলে এইসব জায়গায় সব জায়গায় শূন্য। কেলেঙ্কারি, আপনারা মাটি শোনেন, কেলেঙ্কারি, আপনারা শোনেন, আপনারা আইন শোনেন, শৃঙ্খলার প্রশ্নে এতগুলো তৃণমূলের কেলেঙ্কারি আইন আপনাদের শৃঙ্খলার সময় প্রশ্নে হয়েছিল। তৃণমূলের কোনো বলার অধিকার নেই। আইন বলতে শৃঙ্খলা বললে হবে? পশ্চিমবঙ্গে যেভাবে তলানিতে আপনারা- ঠেকেছে, সাধারণ পশ্চিম মানুষের বাংলা মুখ এগিয়ে খোলার যাচ্ছে, কোনো অধিকার যতই নেই, বলুন আপনি কোনো আপনারা এগিয়ে যাচ্ছে না। পুরো এগিয়ে একের পর এক, যাচ্ছে, অনেক একদিকে এগিয়ে আমি চাকরি, আসছি, আমি একদিকে আসছি। অমুক, আমি আসছি, একদিকে একবার তমুক। তৃণমূল কংগ্রেসের কাছে আমার প্রশ্ন, নদীতে- তৃণমূল কংগ্রেসের কাছে আমার প্রশ্ন, বৈশ্বনাথদার কাছে, এই যে ধরুন এত এত দুর্নীতির অভিযোগ উঠছে, কিছু মুষ্টিমেয় কিছু দুষ্কৃতির কারণে তৃণমূল কংগ্রেসের যে ভালো ভালো প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলো আপনারা মানুষ উপকৃত দুষ্কৃতিগুলো হয়েছে, বাদ দিলে আপনার কি তখন মনে হয় না বাকিটা মানে ভালো হয়ে সেই যায়। দুষ্কৃতীদের জন্য তৃণমূল কংগ্রেসের এই ভালো প্রকল্পগুলো ঢাকা পড়ে যাচ্ছে, আড়াল হয়ে যাচ্ছে? এই দেখুন, শুভেন্দু অধিকারী হাতে করে টাকা নিচ্ছে, তখন বিজেপি পার্টি অফিস থেকে ছবি দেখিয়ে বলল চোর। যেই শুভেন্দু তৃণমূল তিনি ছেড়ে বিজেপিতে জয়েন করলো, তাকে ধোয়া তুলসী পাতা বলে দেওয়া হলো। আপনি এই মুকুলরা কোথায় আছে এখন বলেন? অজিত পাওয়ার বলল একে জেলে ঢোকাবো। সেই অজিত পাওয়ার মহারাষ্ট্রের অর্থমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। হেমন্ত বিশ্ব শর্মা, রোজ ভ্যালির প্রাইম অ্যাকিউজ, সে হয়ে গেল অসমের মুখ্যমন্ত্রী। রেড্ডি ব্রাদার্স, নারায়ণ রানে, তাহলে তৃণমূল কংগ্রেস কি বিজেপিকে অনুসরণ করছে? তারা দুষ্কৃতী। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলে, আসছি 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 এই তো মুশকিল। সত্যি কথা বলে দিলে CPM আর BJP এক হয়ে যাচ্ছে। আপনারা তো আসছি আসছি বললেন নাই। আসছি আপনারা আসছি আমি বলছি সাংবাদিক, তাহলে অর্জুন সিংকে নিয়ে বিজেপি নিলেন। যে কাজ করেছে, যে কাজ করে আপনারা বিজেপিকে নিন্দা করার সুযোগ পাচ্ছেন, সেই কাজটা তৃণমূল কংগ্রেস কেন BJP করছে? যাদের বিরুদ্ধে সার্ভেক্সের অভিযোগ আপনারা উঠছে সানলাইট। তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না? যে 123টা কেস ছিল অর্জুন সিং এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হলো না? সানলাইট, কেন এই সানলাইট দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, ওয়াশ যার করে বিরুদ্ধে নেওয়া এক সময় হয়েছে। মুখ্যমন্ত্রী আবার অর্জুন সিং বক্তব্য যখন রেখেছিলেন, বিজেপিতে কেন যাবে তার তখন বিরুদ্ধে পদক্ষেপ করা হলো না? কি এয়ারসেল বলবেন দিয়ে বৈশ্বনাথ দা? পরিষ্কার করে নেওয়া আসছি হবে। আসছি এটা সমস্যাটা কি জানেন তো, আপনারা আসছি, আসছি। সবাই মিলে যদি তৃণমূলকে টার্গেট করে বলতে শুরু করেন, আপনারা সরকারে আছেন। এটা আপনারা করছেন। এবার আপনাদের দায়বদ্ধতা বেশি। যত বছর 2016 সালে করে হেরে ভূত হয়ে গেছেন, আপনাদের 2021 দায়বদ্ধতা সালে বেশি। এক আপনারা করে সরকারে আছেন। CPM, শুনে না, শুনে না, কংগ্রেস ওনার আর উত্তরটা BSF শুনে নিন। একসঙ্গে ব্রিগেডে মিটিং করলো, ISF একটা সিট পেল, CPM কিন্তু শূন্য থাকলো, কংগ্রেসও শূন্য হয়ে গেল। তো এই হলো পরিস্থিতি। শুনুন, তৃণমূল কংগ্রেস তারা নিজের শক্তিতে লড়াই করছে বাংলায়। তারা চায় যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এক ছাতার তলায় আসুক। মমতা ব্যানার্জির এটা ঐকান্তিক ইচ্ছে, কিন্তু এখানকার কিছু কিছু লোক আছে যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, তারা বিজেপির এজেন্টের মতো আচরণ করছে। এবং সিপিএম পার্টি সারা জীবন ওদেরকে হারিয়েছি বলে ওদের একটা অ্যালার্জি আছে, ওরা ওদের সঙ্গে কোরাস হয়ে গেছে। তো একটা জিনিস আপনি জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে প্রকল্প, তার যে রাজনৈতিক সদিচ্ছা, তার যে আন্তরিকতা, এটা বাংলার মানুষকে সেটাকে টাচ করে। এবং প্রতিবার এই ষড়যন্ত্রকে আমরা উপেক্ষা করেছি, তাকে ছিন্ন ভিন্ন করেছি। এবারও নির্বাচনে 2024-এ আপনি দেখবেন
যে কি অবস্থা এসে দাঁড়ায়। জনতার রায় অবশ্যই আপনাদের সঙ্গে শেষ নির্বাচনেও আমরা দেখতে পেয়েছি, কিন্তু জনতার রায়ের সঙ্গে সঙ্গে একই সঙ্গে বেশ কিছু দুর্নীতি এবং বেশ কিছু আইন শৃঙ্খলা জনিত অভিযোগ আজ পর্যন্ত উঠেছে একটা বিরোধীদের প্রমাণ পক্ষ হয়েছে, থেকে। বলুন না একটা প্রমাণ Exactly. হয়েছে। আমি ঠিক সেই জায়গাটাতেই আসছি। আমি কংগ্রেস এবং সিপিএম এর কাছে আমার প্রশ্ন, ঠিক যেমন ভাবে আমরা দেখেছিলাম গত 2023-এর 2রা নভেম্বর রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলট তার পাশে জয়রাম রমেশকে নিয়ে বলেছিলেন যে ইডি এবং সিবিআই যেভাবে গোটা রাজস্থানে জুড়ে যেভাবে বিভিন্ন তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে সেটা একটা আঘাত বলেই মনে করেন তারা। আজকে যখন ঠিক একই ঘটনা আমাদের রাজ্যে ঘটছে তখন কংগ্রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। এটা কি কংগ্রেসের দ্বিচারিতা? দেখুন, ইডি সিবিআই যে তদন্তটা করছে, আপনার বিভিন্ন রাজ্যে যেটা করছে, আমাদের রাজ্যেও সেটা করছে। কখনো কংগ্রেসের নেতৃত্বের কাছে করছে, কখনো আপের নেতৃত্বের কাছে করছে, কখনো টিএমসির নেতৃত্বের কাছে করছে। কিন্তু দেখতে হবে কার বাড়ি থেকে হাজার হাজার শয়ে শয়ে কোটি টাকা বেরিয়ে আসছে, ট্রায়ালে কে সাজা পাচ্ছে, এখনো অবধি তো কেউ সাজা পায়নি। ট্রায়ালই তো হয়নি। মানে কি এটা ইডির ব্যর্থতা? এটা ইডির ব্যর্থতা? না না, এখনো ইডির কেন ব্যর্থতা হবে? সবে তো ইনভেস্টিগেশন চলছে এবং হাইকোর্টের গাইডলাইনে ইনভেস্টিগেশন 31শে ডিসেম্বর ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের মধ্যে ইডি শেষ করতে পারেনি। ডেডলাইন বলি, আয়োরা সব সময়, ইডির আয়ও হতে পারে, সিবিআই এর আয়ও হতে পারে, আয়োরা সব সময় টাইম পেয়ার করতে পারে জজ সাহেবের কাছে যে এখনো আমি উইটনেস বা সার্চ সিজার এখনো কমপ্লিট করতে পারিনি, সুতরাং আমাকে চার্জশিট সাবমিট এই যে এত বছরেও নারদা সারদা হলো না, বা এখনো পর্যন্ত এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ দিয়ে তাদের দোষী সাব্যস্ত করতে পারলো না, এটাকে কিভাবে দেখছেন? আজকেই সাজা হবে এমনটা আইনে কোনো কথা নয়, ট্রায়াল যতক্ষণ না হচ্ছে। এবার আপনাকে একটা জায়গায় ভাবতে হবে, সারা ভারতবর্ষের মানুষকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে। আমরা একটা কথা যেটা বারবার, সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা টিএমসি করি না, যারা বিজেপি করি না, আমরা একটা কথা কিন্তু বারবার বলি, সেটিং এর একটা তত্ত্ব। এই যে আমাদের শুনুন, এই যে আমাদের দিদি ভাইপোকে নিয়ে বারবার আমাদের প্রধানমন্ত্রী এবং অমিত শাহের কাছে বারবার বেড়াতে যান, কি বলেন যে আমি টাকা ধার পাই তাই টাকা চাইতে গেছি। যখনই বেড়াতে যান তখন ইন্ডিয়া জোট পরের কথা, যখন একটু আশ্বস্ত হন তখন ঠিক আছে, আবার যখন দেখি নরেন্দ্র মোদীকে উনি একটু যাচ্ছেন তখন নরেন্দ্র মোদী ইডি আবার ঝাঁপ দিচ্ছেন। এই তো খেলা, সাপা লুডুর খেলা। আমরা মনে করি ইডি সিবিআই তার নিজস্ব গরিমায় সে চলুক, কিন্তু সেখানেও কোথাও ঘাটতি হচ্ছে। কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন যা হচ্ছে সেখানেও বিচারপতিকে ধাক্কা দিতে হচ্ছে ইডি সিবিআইকে যে এটা এত মন্থর গতিতে হচ্ছে কেন। ঠিক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘটনা, আজকে অন্য রাজ্যে কি হচ্ছে অন্য আলোচনা, কিন্তু পশ্চিমবঙ্গের সারদা নারদা থেকে শুরু করে চাকরি কেলেঙ্কারি, এদিকে পুরসভা দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু, আজকে কোনটা হয়নি? আজকে একের পর এক রতি মহারতি জেলে ঢুকছে, কিন্তু আসল জায়গায় তারা পৌঁছতে পারছে না, সাহস পাচ্ছে না। সেটিং এর তত্ত্ব অবশ্যই আছে এখানে। সেটিং, আমি একটা কথা বলি, একটা কথা, লিপস এন্ড বাউন্সের সিইও তিনি এখনো বাইরে, আর বিষয়টাও কিন্তু আমরা এখনো জানতে পারছি না। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে আমরা যে আলোচনায় ছিলাম সেখানে এই যে ইডি এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত করতে পারছে না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ইডি বা সিবিআই, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির শীর্ষ স্তরে একটি সেটিংয়ের তত্ত্ব যা বহুদিন ধরেই কংগ্রেস এবং বামেরা করে আসছেন, আজকে এই বাংলা বলছের মঞ্চেও সেই একই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দিকে। উত্তর শুনতে চাইব বিজেপির। এখানে প্রথমেই বলি যে এই যে সেটিং তত্ত্ব, যেটা বিশেষ করে সিপিএম এর থেকে বলা হচ্ছে, এখন কংগ্রেস তো সিপিএম এর সহযোগী দল হয়েছে, কাজে তারাও বলছে এই সেটিং তত্ত্বটা গোড়ার জিনিস হচ্ছে যে সেটিং কার স্বার্থে। পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল দুটো যুযুধান গোষ্ঠী, দুটো মেইন ফাইট করছে, তাহলে
তারা সেটিং করবে কার বিরুদ্ধে? নন এক্সিস্ট্যান্ট এনিমির বিরুদ্ধে। এই জন্যই কিন্তু এরা যতই সেটিংয়ের কথা বলুন, সেটিংটা সাধারণ লোকের, মানে যাকে বলবো খাচ্ছে না, সাধারণ লোকে বিশ্বাস করছে না। দিস ইজ নাম্বার ওয়ান। এরপরে আরেকটা বক্তব্য আছে যে এই সেটিংয়ের কথা বলে কংগ্রেসের আমাদের যিনি এসছেন তাকে বলবো তার সর্বোচ্চ নেত্রী সোনিয়া গান্ধী, যেখানে মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন এবং সেটা প্র্যাকটিক্যালি সত্যি যে পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে লড়ার ক্ষমতা একমাত্র তৃণমূল ছাড়া কারণ নেই। তোমাদের 2টো সিট ছিল, আমি 2টো সিট ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের এস্টিমেশনের মধ্যেও আছে যে ওই 2টো সিটে যদি কংগ্রেস, তৃণমূল, বিজেপির ত্রিমুখী ফাইট হয়, তাহলে কংগ্রেস খুব সম্ভবত 2টোর একটা সিটও রাখতে পারবে না। সেটিং কাকে বলে এবং কেন হয়? যখন উভয়ের স্বার্থ থাকে। এখানে কিন্তু বিজেপি আর তৃণমূল তারা সেটিং করলে উভয়েরই ক্ষতি, লাভ কারণ নেই। আর বিজেপি এতটা অ্যাগ্রেসিভ তৃণমূলের এই চুরি, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে, সেটা আমাদের সঙ্গে সিপিএম বা বিজেপি যেগুলো কংগ্রেসের অন্য লোকেরাও রাজ্যের বলছে। ক্ষেত্রে যে পদক্ষেপগুলো হ্যাঁ, করে, কোনো- আসছে না, আজকে আমাকে আইন শৃঙ্খলা বলতে নিয়ে দিন কথা একটা। হচ্ছিল, আইন হ্যাঁ। শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছিল, তার মধ্যেই বিজেপির মুখপাত্র বলেছেন বিজেপি অত্যন্ত অ্যাগ্রেসিভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই সমস্ত বিষয়গুলিতে। আজকেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা নিয়ে বলা হয়েছে, ইডি সিবিআই এর কথা মুখপাত্র আগে বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না। বিলকিস বানুর ক্ষেত্রে যে 11 জন পালিয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কি পদক্ষেপটা হলো? আপনারা যে শেখ শাহজাহানের বিরুদ্ধে তৃণমূলের দিকে আঙুল তুলছেন, বিলকিস বানুর ক্ষেত্রে আপনারা কি করলেন? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বিলকিস বানুর কেসটার সঙ্গে গুলিয়ে ফেলছেন। বিলকিস বানুর যে রায় যেটা হয়েছে, রায়টাকে কিন্তু বেশিরভাগ জায়গায় মিস ইন্টারপ্রিট করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়কে। সুপ্রিম কোর্ট সেখানে সুপ্রিম আত্মসমর্পণ কোর্ট করতে যেটা বলেছে কি? বলেছে, সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে গুজরাটের এখতিয়ার নেই হ্যাঁ। যে এটাকে ছেড়ে দেওয়ার, এই 11 কারণ জনকে আত্মসমর্পণ এটা করতে বলেছেন তো? মহারাষ্ট্র পুলিশের 11 জনকে আন্ডারে, আত্মসমর্পণ মহারাষ্ট্র করতে পুলিশের। বলেছে তো সেখানে? এইবারে মহারাষ্ট্র গভর্নমেন্ট ডিসিশন নেবে, তারপরে সুপ্রিম কোর্ট সেই সে তো না হয় বুঝলাম, কিন্তু গুজরাট কিন্তু সরকারকে তো- এখানে ব্যাপারটা আলাদা। গুজরাট এখানে সরকার তো এই যে খুঁজে পাচ্ছে না। সেটিং এর কথা বলা আপনি- হচ্ছে, আমি তো সেটিং এর কথাই ছিলাম, আপনি সেটিং এর উত্তর দিয়েছেন, কিন্তু বিলকিস বানুর ক্ষেত্রে এই যে 11 জনকে গুজরাট সরকারের ফিরিয়ে দেওয়ার কথা, ফেরালো কি? সেটা বলুন। মুশকিল। তার মধ্যে ফেরালো কি? 10 জন, একজনকে পাওয়া গেছে, 10 জন তো স্টিল মিসিং। এবং এই আপনাদের যেমন ভাবে একই আপনারা জায়গায় সেই সেইভাবে ঠিক- মিসিং ঠিক করছেন, একই রকম ভাবে আর missing এখানে দেখুন, সন্দেশখালিতে এখানেও missing দেখতে হচ্ছে। পাচ্ছি। এবং এরই মধ্যে পালঘরে যেটা বলছেন যে পালঘরে setting এর যখন তত্ত্ব, এই আজকে সাধুদের setting হত্যা এর করা হয়, তত্ত্বের মধ্যে দুমাস আমরা দেখতে setting পাচ্ছি আমরা ইন্ডিয়া কেন বলি? জোটের খুঁজে একটা পাওয়া যায় না। ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে যেখানে আজকে উপস্থিত তাদের ছিলেন তো না কি করে ছেড়ে দেওয়া হলো, মানে কি তারা কি করে আইনের ভার্চুয়াল মধ্যে বৈঠক করেছে, করেছে, কিন্তু সেটা গুজরাট সরকারের আমরা এখতিয়ার সেই নয়, আলোচনাটা যাওয়ার আগে আজকে একবার তারা দেখে জেল নেব, কেটেছে, আজকের এই জেলে ইন্ডিয়া তাদের জোটের যে ভার্চুয়াল বৈঠকে ধরনের বিহেভিয়ার ছিল, তার বিভিন্ন সঙ্গে যে যে বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা, শুনবো। তুলে বললে তো হবে না, বেআইনি ভাবে চেঁচিয়ে যাচ্ছে। কেন বেআইনি? ধর্ষকদের একটা সরকার সেখানে কি করে? রবিবার মণিপুরের থৌবল থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। এর আগে শনিবার বৈঠকে বসে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকের দিনক্ষণ স্থির হয়। তৃণমূলের বক্তব্য, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বৈঠকে দল থাকতে পারেনি। তৃণমূল এর আগে কংগ্রেসকে আসন রফার ডেডলাইন বেঁধে দেয়, কিন্তু তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। শনিবার বৈঠকে জোটের চেয়ারপারসন হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম চূড়ান্ত হয়, কিন্তু আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন জেডিইউ নেতা নীতিশ কুমার। শনির জোট বৈঠক। এই দিনের বৈঠকে না থাকলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের প্রস্তাবিত পথে হেঁটেই জোটের মুখ চূড়ান্ত করে ইন্ডিয়া। আসন রফা নিয়ে খাড়গের বার্তা। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি এদিন বৈঠকে বসে আলোচনা গঠনমূলক হয়েছে। আসন সমঝোতা নিয়ে আলোচনা যেভাবে এগোচ্ছে তাতে প্রত্যেকেই খুশি। জোটের যৌথ কর্মসূচি নিয়েও কথা হয়েছে, কিন্তু এ রাজ্যে জোটের ভবিষ্যৎ কি? কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কি সমঝোতা সম্ভব? সেক্ষেত্রে কংগ্রেসকে সর্বোচ্চ কটা আসন ছাড়বে তৃণমূল? বামেরাই বা কোথায় দাঁড়িয়ে? আমাদের মধ্যে কেউ কেউ চিন্তা করছেন আমরা একাই নই, কেউ বলছেন লেফটের সঙ্গে লড়ব, আবার ন্যাশনাল লেভেলে একটা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। সুতরাং ন্যাশনাল ইলেকশনকে সামনে রেখে
আমাদের আলটিমেট সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কঠিন হলেও আমাদের নিতে হবে। উইল ডিসকাস দিস থিং, উইল সর্ট ইট আউট দিস থিং বাই এনি মিনস, হোয়াট এভার ম্যানার ইট। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বাদ সাধছে এবং এই জন্য দেখা গেল যে টানাপোড়েনের মধ্যে আছে, দু নৌকে পা দিয়ে চলছে। এই জন্য তারা ইন্ডিয়াতে থাকবে না, ইন্ডিয়া থাকবে, এটা এখন স্থির করতে পারছে না বলে মাঝে মাঝে সমস্যা তৈরি করছে। আর এই সমস্যা তৈরি করে যেটা হয়, জনমানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। যে জন্য বিজেপি এই কাজটা করাচ্ছে, যাতে জনমানুষের মধ্যে ইন্ডিয়া এই ব্লক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এ রাজ্যে জোটের এই নড়বড়ে অবস্থান নিয়ে সমালোচনা করতে ছাড়ছে না কেন্দ্রের শাসক দল বিজেপি। कौन से गठबंधन की बात करते हो भाई? घमंडिया गठबंधन का, जहां घमंड और अहंकार सिर चढ़ के बोल रहा है, एक नेता दूसरे नेता से बात नहीं करता है। पश्चिम बंगाल में चौधरी साहब कुछ कहते, ममता दीदी कुछ और कहती, तीसरा कुछ और कहता है। ये आपस में ही ना सुर मिलते ना ताल मिलता है। और हमने पहले दिन ही कहा था, ना इनका नेता है कोई, ना नीति है, और नियत में खोट तो पहले दिन से ही नजर आता था। और मैं फिर कहता हूं, ये घमंडिया गठबंधन ये कहीं का नहीं हो सकता। उत्तर प्रदेश में भी बुआ और बबुआ, इन दोनों की ज्यादा दिन नहीं चल पाई। यहां भी बुआ और बबुआ में दोनों कैंपों में खींचतान चली है। রবিবার থেকে শুরু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল নিজে এবং মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের দলগুলিকে যাত্রায় সামিল হতে আমন্ত্রণ জানিয়েছেন। ন্যায় যাত্রার পথে পড়বে বাংলাও। বাংলার ন্যায় যাত্রা পথে কংগ্রেসের বার্তা কি হবে, নজর থাকবে সেদিকেও। কলকাতা টিভি। এই আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এবং আজকে যে চিত্রটা আমরা দেখলাম, যে ভাইরাল যে ভার্চুয়াল বৈঠক ছিল, সেই ভার্চুয়াল বৈঠকে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত, এবং তা সত্ত্বেও আজকে মল্লিকার্জুন খাড়গেকেই আজকে চেয়ারম্যান হিসেবে চিন্তাভাবনা করা হয়েছে এই ইন্ডিয়া জোট শরিকের মধ্যে। যদিও এই বিষয়ে তৃণমূলের দাবি যে আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তার প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘদিন বাদে সেই প্রস্তাবকে কার্যে পরিণত করা হলো। কিন্তু তারপরেও এই স্টুডিওতেই আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতেই একেবারে খড়গহস্ত। আমি আসবো কংগ্রেসের মুখপাত্র মিল্টন রশিদের কাছে। এই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি আদৌ সমঝোতা সম্ভব বলে মনে হয়? দেখুন, ভারতবর্ষের নিরিখে তৃণমূল পশ্চিমবঙ্গে যতই প্রচার করুক বা বিজেপি যতই বলুক যে বিজেপির সবচেয়ে বড় বিরোধী পার্টি হলো টিএমসি, যতই প্রচার করুক, ভারতবর্ষের মানুষ কিন্তু জানে, আশা করি পশ্চিমবঙ্গের মানুষও আমাদের কথা শুনছেন, ওনাদেরও কথা শুনছেন, যে ভারতবর্ষের এই মোদী সরকারকে যদি সরাতে কেউ পারে, সেটা কংগ্রেস পার্টিকে সামনে রেখে বিভিন্ন পার্টির যদি সত্যিকারের সমঝোতা হয়, তাহলে মোদী সরকারকে সরানো যাবে। কিন্তু আমাদের বর্তমান কথা হলো, এই কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচনে যে রক্ত আমাদের গেছে, যে রক্ত বামফ্রন্টের গেছে, যে রক্ত সাধারণ মানুষের গেছে, গত 2 বছর ধরে যে কেষ্ট, যে বালু, যে পার্থ, সরকারের একটা ক্যাবিনেটের মন্ত্রীরা যেখানে ভরা আছে, সেইখানে পশ্চিমবঙ্গে তৃণমূল যতই আমাদেরকে বলুক, বিজেপি যতই আমাদেরকে বলুক, বামফ্রন্ট এবং কংগ্রেসকে যে আমরা জিরো হয়ে গেছি, আমরা জিরো হয়েছি ভোটে। কেন সেটা বিষয় না, আলটিমেটলি তো সমঝোতা। তার মানে যে দলের সঙ্গে আপনাদের এই অবস্থা, যে দলকে 50 বার বলছেন যে তাদের ক্যাবিনেটের 4 জন সদস্য ভেতরে রয়েছে, তাহলে সেই দলের সঙ্গে আপনারা জোট করবেন, আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেই দলের সঙ্গে আমাদের জোট হবে কি হবে না, সেটা আমার নেত্রী অধীর চৌধুরী, নেতা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী তারা আছেন। কিন্তু মোটামুটিভাবে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা ভোটার এবং যারা কর্মী, আমরা কেউ পরিষ্কার মনে চাইছি না যে পশ্চিমবঙ্গের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর অবধি একটা সময়সীমা দিয়েছিলেন যাতে আসন সমঝোতাটা চূড়ান্ত হয়। সেইটা পার করে আজকে নতুন বছরের 13 দিন পার হয়ে গেল। বৈশ্বনাথ দা, আর একটা কথা বলি, আস্তে আস্তে মমতা ব্যানার্জিও এই জোটে থাকবে না, দেখা যায়। তার কারণ আছে, আমি বলছি শুনুন, এই আজকের যে মিটিংটা হয়েছে সেটায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাজের ব্যস্ত থাকায় উনি
ওটা জয়েন করতে পারেননি। কিন্তু একটা ব্যাপার আমরা বলছি, আমরা কিন্তু ইন্ডিয়া জোটের ব্যাপারে আমরা কিন্তু সিরিয়াস, এবং আমরা চাই যে এক ছাতার তলায় বিজেপির বিরুদ্ধে একটা জোট, যেখানে 1:1 লড়াই হলে বিজেপি কিন্তু পরাজিত হওয়ার মতো জায়গায় রয়েছে। এর জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন বঙ্গ কংগ্রেসের প্রবলেমটা হলো ওরা সিপিএম এর চলে যাওয়াতে সিপিএম এর মতো করে কথা বলে, কিন্তু ওদের জানতে হবে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন তাহলে এই রাজ্যে 34 বছরের রাজত্বের অবসান করা যেত না। যদি কংগ্রেসও না থাকতো মমতা আমি বলি না, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একটা ফেস যাকে সামনে রেখে লড়াই করা যায়। আমরা এখানেও আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিজেপি বিরোধী লড়াইতে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে, এবং তিনি সেটা নিতে চানও। আপনারা যদি এখানে বারবার এমন প্রসঙ্গ তোলেন যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে আঘাত করার জন্য আপনি সিপিএম এর পন্থা নিয়ে দেন, তাহলে তো ভারতবর্ষের যে বিজেপি বিরোধী যে জোট, সেই জোটটার যে প্রক্রিয়া চলছে এবং যেটা করতে আমরা চাইছি আন্তরিকভাবে, সেই জায়গাটা তো অসুবিধা হয়ে যাবে। তা আপনাদের পক্ষ থেকে আপনারা প্রস্তাব দিয়েছেন যে এ রাজ্যে কটা আসন ছাড়বেন কংগ্রেসকে? দিদি তো মিটিং এ স্টেট বলেছেন যে দেখুন এখানে কংগ্রেসের দুটো লোকসভা, দুটোর বেশি আপনারা দেবেন না। দিদি আমরা তো সেটা কংগ্রেস ওনারা সিপিএম এর গ্যাস খাচ্ছেন, সিপিএম এর তো অবস্থা জানেন আপনারা, সিপিএম এর কথায় আপনারা না, সিপিএম এর কথায় গ্যাস খাচ্ছে কংগ্রেস। আসি সিপিএম এর মুখপাত্রের কাছে, বামেরা কোথায় দাঁড়িয়ে? আজকে মোহাম্মদ সেলিম বললেন দু নৌকায় পা রেখে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দু নৌকা, এবং বামেরা এককভাবে কোথায় দাঁড়িয়ে? শুনুন, বামেদের অবস্থান আগেও যা ছিল এখনও তাই আছে। ইন্ডিয়া জোটের ব্যাপারে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই আমরা লড়বো, এটা নিয়ে কোনো অপরিষ্কার কিছু নেই বা দ্বিমত কিছু নেই। আর আমাদের কোনো স্ট্যান্ডের কোনো এদিক ওদিক হবে না। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট প্রশ্নে, জোট নীতির প্রশ্নে অনেক এক মিনিট জোট নীতির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের অভিজ্ঞতা হলো তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। একটা সময় তো বিজেপির সঙ্গে তো একসঙ্গে জোট করে তিনি তো মন্ত্রী হয়েছেন, একসঙ্গে ঘর করেছেন। তারপরে 1 লাখ 2 লাখ টাকা বঙ্গারু লক্ষণকে হাতে নিতে দেখে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বেরিয়ে এসছেন। আর আজকে তার দলের মন্ত্রী, তার দলের নেতারা কোটি কোটি টাকা দুর্নীতি করছে, তিনি চুপ করে বসে আছেন। আজকে বালুকে এখনো পর্যন্ত বার করেননি। আজকে এখানে শাহজাহান বাদশাহকে বলছেন না যে সে খারাপ লোক, কোথায় আছে, অ্যারেস্ট হোক, এখন অ্যারেস্ট হচ্ছে না। এরকম 100টা লিস্ট, দুর্নীতিগ্রস্তদের লিস্ট পশ্চিমবঙ্গে তো ঘুরে বেড়াচ্ছে। আজকে তিনি চুপ করে বসে আছেন। আর জোট নীতির প্রশ্নে এখন মাঝখানে ইন্ডিয়া জোটে ঢুকেছেন, এবং কতদিন ইন্ডিয়া জোটে থাকবে আমাদের সন্দেহ আছে। মানে এইটাই বলছেন যে দু নৌকা, একদম দু নৌকা। আচ্ছা, আমি আসবো একবার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে। একবার একটু শুনে নি দু নৌকা সম্পর্কে আপনাদের মানে মূল্যায়নটা। আসলে সিপিএম এর প্রবলেমটা হলো সিপিএম একটা অ্যালার্জি আছে ওদের, মমতাদির কাছে ওরা এতবার হেরে গেছে সর্বশক্তি নিয়ে নেমেও, ওরা প্রতিটা মমতা ব্যানার্জির যে কোনো পজিটিভ স্টেপকে ওরা নেগেটিভ, কিন্তু ওদেরই তো ইন্ডিয়া জোটে দেখলাম ইয়াচুরি সাহেব গেছিলেন ইন্ডিয়া জোটের মিটিংয়ে। তো আমি জানি না ওনারা এখানে এই সমস্ত কথা বলছেন এটা ওনাদের পার্টির এন্ডোর্সমেন্ট আছে কিনা। তো এইটুকু আমি বলছি যে পশ্চিমবাংলায় কিন্তু সিপিএম কে পরাজিত করতে পেরেছি আমরা মমতাদির জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চলেন সেটা একটা লক্ষ্য নিয়ে চলেন। এখন আমাদের সেই সময় সিপিএমকে দরকার ছিল বাংলার মানুষের, যে ওদেরকে পরাজিত করে এখানে একটা মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপরে তো ভারতবর্ষ বাংলার মানুষ যে আস্থা রেখেছেন সেটা যদি সবাই মিলে রাখেন, তাহলে আগামী দিনে ভারতবর্ষেও বিজেপি সরকারের পক্ষে আছে। যখন বিজেপিকে দরকার হয় তখন বিজেপি গেলেন, যখন কংগ্রেসকে দরকার হয় তখন কংগ্রেস। আজকে এই ইন্ডিয়া জোটের যে পরিস্থিতি তা নিয়ে কটাক্ষ করেছেন অনুরাগ ঠাকুর। আমি সেই বিষয়ে বিজেপির কাছে যাচ্ছি না। আমার বিজেপির কাছে প্রশ্ন, সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জনতা জিতিয়ে পাঠিয়েছে, তারপর তারা বিভিন্ন সময় আবার তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন। এই যখন পরিস্থিতি, এবং যে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনকে খুব একটা বাঙালি যে উদ্বাহু হয়ে নৃত্য করতে করতে তাকে প্রশ্রয় দিয়েছে, এমন একটা নির্বাচনে আমরা দেখতে পাইনি। তারপরেও কিন্তু এখনও ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ইস্যু তাকে সাম্প্রদায়িক রাজনীতি বলেই অভিহিত করছেন বিরোধীরা। আপনাদের লোকসভা নির্বাচনের 35 হচ্ছে টার্গেট, কি মনে করছেন কতটা হবে? এখন তো আপনাদের 10টাও নেই যদি বিধানসভার হিসাব দেখি। না, বিধানসভা নয়, আমাদের কেন্দ্রে তো এর আগের বারে 2019-এ আমরা 18টায় জিতেছিলাম। তারপর তো একটা ভোট হয়ে গিয়েছে এত বড়। না, সেটা তো কেন্দ্রে মানে আপনার লোকসভা নির্বাচন না, বিধানসভার ভোট।
এগুলো এখন যদি আপনি পঞ্চায়েতের ভোট বলেন, পঞ্চায়েতে তো মানে তৃণমূল ছাড়া সবাই স্বীকার করবে যে ওখানে কোনো ভোটই হয়নি, বরঞ্চ বিভিন্ন কারণে আপনার এখানকার কমিশনারকে গিয়ে মানে ইলেকশন কমিশনারকে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, সেটা ভিন্ন প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আমরা মনে করি আমাদের যে টার্গেট 35টা, আমরা সেই 35টা পূরণ করতে পারবো, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এটাও আমরা মনে করি, ভারতীয় জনতা পার্টি মনে করে যে পশ্চিমবঙ্গে তাদের মেইন যে প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আর কংগ্রেস বা সিপিএমের কথায় যদি বলেন যে তাদের অবস্থা যেটা দাঁড়িয়েছে, আমার যেটা মনে হচ্ছে আমাদের যে আসলে সোনিয়া গান্ধীও যে সময়টা নিচ্ছেন সেটা হচ্ছে তার ছেলে রাহুল গান্ধীর ইমেজ বাড়ানোর জন্য যে এইসব যাত্রা হচ্ছে না, যাত্রা হচ্ছে পশ্চিমবঙ্গে, যাতে এই যাত্রাটা শুধু নির্বিঘ্নে না সম্পন্ন হবে তাই নয়, তিনি যাতে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির পাবলিসিটিটা পান, সেই জন্য তিনি এখনো এটা চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটা জিনিস আমি বলছি যে বহরমপুর আসনে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিরোধী দলনেতা, তার সম্পর্কেও বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে তিনিও নাকি যদি এই ইয়েটা সমঝোতা না হয় তাহলে কি করবেন, তিনি কংগ্রেসের টিকিটে লড়বেন কিনা, এগুলো নিয়েও কিন্তু কটাক্ষ হচ্ছে। দেখা যাক, আমরা বারবার বলেছি ওদের সভাপতি আমি অবশ্যই কংগ্রেসের মতামত শুনবো, একটা ছোট কাউরির সঙ্গে বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে বিজেপির পক্ষ থেকে বলা হলো অধীর রঞ্জন চৌধুরীও শেষ পর্যন্ত নির্বাচনে কংগ্রেস হলে প্রার্থী হতে পারেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কংগ্রেসের কাছে আসবো। আমি একটা কথা মানে হাসি পাচ্ছে আমার, যে বিজেপির মুখপাত্র তার বক্তব্য পশ্চিমবঙ্গের কোনো পাগলও যদি শুনে সেও হাসবে। এবং আমার মনে হয় তিনি যেটা বললেন অধীর চৌধুরীর কথা, যে উনি হারবেন ভোটে যদি ত্রিমুখী ফাইট হয়, বা যদি জোট হয় বা না হয় উনি কংগ্রেসের টিকিট নেবেন কিনা সন্দেহ। এ যদি নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শোনে, ওনাকে কাল থেকে বিজেপির মুখপাত্র রাখবেন না। কেন বলছি, আমি অন্য ইস্যুতে যাব, আমাদের সময় বেশি নেই। মিল্টন রশিদ সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, ন্যায় যাত্রার পথে পড়বে বাংলা। মিল্টন সাহেব, আমি কিন্তু আপনাকে আর আপনার কাছে যাব না, এই প্রশ্নটার উত্তর দিন। ন্যায় যাত্রার পথে বাংলাও পড়বে, সেখানে তৃণমূলের বিরুদ্ধে সেই যাত্রা পথে আপনারা স্লোগান দেবেন? আমাদের ন্যায় যাত্রা যেটা রাহুল গান্ধী করছেন সেটা কাউরি বিরুদ্ধে নয়, দেশের স্বার্থে। যে দেশের ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি, ভারতবর্ষের কৃষকদের ক্ষতি করেছে বিজেপি, ভারতবর্ষের ছাত্রদের ক্ষতি করেছে বিজেপি, নোট বাতিল থেকে শুরু করে সমস্ত কিছু, এবং ধর্মীয়করণ থেকে শুরু করে এই যে রাজনীতিটাকে কলুষিত করেছে বিজেপি, এই ভারতবর্ষটাকে পুনরায় পুরনো ভারতবর্ষে ফিরিয়ে আনার জন্য রাহুল গান্ধীর এই যাত্রা। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস প্রথমে বিজেপির পক্ষে রায় দিলেও এখনো পর্যন্ত ভারত জোড়ো যাত্রার কথা, যেটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, সোনিয়া গান্ধী চান যাতে ভারত জোড়োটা আমাদের রাজ্যে এসে কখনোই যাতে বিফল না হয়, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কিছু বলছেন না। সিপিএম একা হয়ে গেলে কি কিছু করতে পারবে? দেখুন, আমরা মনে করি যে কংগ্রেস তার নিজস্ব কর্মসূচি নিয়ে চলবে, সমস্ত পলিটিক্যাল পার্টি তার নিজস্ব কর্মসূচি নিয়ে চলবে। কংগ্রেসের এই ভারত জোড়োতে তৃণমূল হাঁটলে সিপিএম হাঁটবে? আমাদের কর্মসূচি হলে আমরা হাঁটবো, আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো আমাদের মনোভাব নেই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি এবং এরাজ্যের তৃণমূল বিরোধীদের কণ্ঠস্বরকে চাপা দেওয়ার জন্য সমস্ত কিছু, ছোটখাটো একটা মিছিল মিটিং করতে গেলে এখনো প্রথমে থানার না করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই আমরা ব্রিগেড করলাম, আমি বলছি সেই ব্রিগেডে 2 দিন 3 দিন আগে মাত্র আমাদের পারমিশন দেওয়া হয়েছে, তার আগে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? শেষমেশ তারা বুঝতে পেরেছেন যে ব্রিগেডের এই যে কয়েক লক্ষ লোককে আটকানো যাবে না, সেই দিন রবিবার 7 তারিখে তারা চলে আসবে, কারোর কোনো ক্ষমতা নেই। শেষমেশ ব্রিগেডে যে ভোট, সেই ভোট যদি কনভার্ট হয়, মানে ভোটে যদি কনভার্ট হয় যা ভিড়, তাহলে আপনারা কি বিজেপিকে সহযোগিতা করছেন না আদতে?
বিজেপিকে সহযোগিতার কোনো প্রশ্নই নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে রায়, সেই রায়টা প্রতিফলিত হোক ইভিএমে, সেই রায়টা প্রতিফলিত হোক ভোটের বাক্সে, আমরা সেটাই চাই। এবং সাধারণ খেটে খাওয়া মানুষের যে অধিকার, তাহলে চুরির বিজেপি বিরুদ্ধে তো সহযোগিতা অধিকার, পেয়ে সেই যাচ্ছে। অধিকার প্রতিফলিত হোক, আপনাদের কোনো এটাই আমরা একটা চাইছি। আসনে আপনারা জেতার মতো অবস্থায় এখনো পর্যন্ত আছেন, শেষ কয়েকটা নির্বাচন শুনুন, কি বলছে? এই কথা তো অনেকেই বলছে, জেতার মতো আসনে নেই, আপনারা শূন্য, অমুক তমুক, কিন্তু সাধারণভাবে বিগত বেশ কয়েকটা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন সহ কোথায় ভোট হয়েছে? সাধারণ মানুষের সাধারণ মানুষের মনোভাব প্রতিফলিত কোথায়? সিপিএম যে তৃণমূল বিরোধী বক্তব্য রাখছে, সেটাই কি আপনাদের জেতার মূলধন? বিজেপির কাছে প্রশ্ন করছি। আমরা কারোর ভোট কাটাকাটির ওপরে ভরসা করি না। আমরা প্রথম থেকেই এটা জানি যে পশ্চিমবঙ্গে ৭৭টা আসনে এই মুহূর্তে ৭০টাও নেই, কিসের ওপর ভরসা রাখছেন? আমরা জনসাধারণের, জনগণের ওপরে ভরসা রাখছি এবং ইডি সিবিআই এবং আদালত ছাড়া সাম্প্রতিক অতীতে বিজেপির একটা আন্দোলন বলুন, একটা আন্দোলন বলুন। কংগ্রেসের আজকে বিজেপির মুখপাত্রের কাছে প্রশ্ন, একটা আন্দোলন বলুন ইডি সিবিআই নির্ভরতা এবং আদালত নির্ভরতা বাদ দিয়ে। শুনুন, আপনারা সেই সিপিএম মার্ক আন্দোলন ছাড়া কাউকে আন্দোলন বলবেন না। আমার একটা প্রশ্ন, রাস্তায় কবার নেমেছে বিজেপি? রাস্তায় কবার নেমেছে বিজেপি? নরেন্দ্র মোদী প্রথম নোট বাতিল করেছিলেন। আমি নোট বাতিলের কথা বলছি না, আপনি একটা কথা বলুন। বাংলায় কবার বিজেপি রাস্তায় আপনি হেঁটেছেন? বাংলায় কবার বিজেপি হেঁটেছে? এখনো পর্যন্ত বিজেপি কবার হেঁটেছে বাংলায়? ইডি সিবিআই আর আদালত নির্ভরতা ছাড়া কবার হেঁটেছে? আমি নিজেই বলতে পারি যে 10 বারের উপরে আমরা হেঁটেছি। ওয়ার্ড ভিত্তিক আপনারা সেটা দেখিয়েছেন। চট্টোপাধ্যায়ের কাছে, চট্টোপাধ্যায়ের কাছে আপনারা কোনো ঠেকা নেননি যে পশ্চিমবঙ্গের সমস্ত এখানে কিন্তু মানে একজন বললে আর একজন বলে না, এটাই আমি এতদিন জানতাম। আমি বলছি শুনুন, এই যে প্রত্যেকবার ব্রিগেড করে আর প্রতিবার হারে, এবার গতবারেও সেই তিনজনে মিলে একসাথে করেছিল, কংগ্রেস, সিপিএম আর ওই আইএসএফ একটা পেলো, এরা দুজনে শূন্য পেয়েছে। এবারেও করেছে, এবার দেখবেন কি হয় রেজাল্ট। আর বিজেপির এখন শরিক দল হয়ে গেছে ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্স। এদের ছাড়া, এদের দিয়ে রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করা ছাড়া বিজেপির কোনো এজেন্ডা নেই। কবে করবেন আপনারা? এবার এই ধরনের রাজনীতি যারা করে, আমি কি বলবো বলুন, যেদিন আপনারা নামাজ পড়বেন ওরা সেদিন চণ্ডীপাঠ করবে। বামফ্রন্টের অবস্থা খুব খারাপ, বামফ্রন্টের অবস্থা খুব খারাপ, ওরা কিছু করতে পারে না। আর এখন আবার একজন যুবকে ধরে তার ছবি দিয়ে ব্রিগেড করছে, তার ডাকে ব্রিগেড করতে নিয়ে যাচ্ছে। ভয় লাগছে আপনাদের? আপনারা তাই করেছেন এবারে। ভয় লাগছে আপনারা এখন রিডিকুলাস রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা হাঁটবে তৃণমূল কংগ্রেস। দেখুন, এটা তো আমাদের সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবে। এখানে বসে আমি এটার কোনো সিদ্ধান্ত জানাতে পারবো না। তবে আমরা আন্তরিকভাবে চাই বিজেপির বিরুদ্ধে ওয়ানের বিরুদ্ধে ওয়ান প্রার্থী হোক। আমি বলছি বিজেপি হেরে যাবে এবারে লোকসভায়। এত ওরা রামরাম করছে তো জিততে পারবে না। ডায়মন্ড হারবার গেলে আটকাবেন রাহুলের যাত্রাটা? ডায়মন্ড হারবারে কাউকে তো হাঁটতে দেওয়া হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিটিং করতে দেওয়া হয় না। আরে সারা বাংলাতে তো আপনারা এত কিছু করলে, আপনাকে পারমিশন দিচ্ছে না। ব্রিগেডে পারমিশন দেয় তো মিলিটারি, আপনি জানেন না? বিজেপির বিরুদ্ধে বলবেন না, আপনি খালি টার্গেট করছেন যে কি করে সিপিএম এর টার্গেট। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ভারতীয় জনতা পার্টি সহ বিরোধীরাও প্রশ্ন তুলছে, তাকে মোকাবিলা করতে হবে। নিজের দলের যে সমস্ত দুষ্কৃতি বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কি করে স্বচ্ছ ভাবমূর্তি রেখে রাজনৈতিকভাবে কি করে মোকাবিলা করা যায় এ রাজ্যের শাসক দলকে ভাবতে হবে। অন্যদিকে নিজেদের ভোট ব্যাংককে গঠন করতে হবে এ রাজ্যের বিরোধীদের। সেদিকে ধীরে ধীরে লোকসভার দামামা বেজে যাওয়ার পর কিভাবে এগোতে পারে বিরোধী দলগুলি আগামী দিনে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আগামীকাল শুরু হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই যাত্রা থেকে কি বার্তা দেয় কংগ্রেস, থাকবে সেদিকেও নজর। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন নারায়ণ চক্রবর্তী, বৈশানাথ চট্টোপাধ্যায়, মিল্টন রশিদ, আসাদুল্লাহ গায়েন। আপনাদের প্রত্যেককেই আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।